লেখক অতীশ দত্ত চৌধুরীর মহামায়া। জমিদারি চলে গেছে বহু বছর আগে, মেজাজটা কিন্তু সেই একই রকম রয়ে গেছে ৮৪ বছরের যুবক শ্রীযুক্ত প্রতাপ রায় চৌধুরীর। না, তাকে যুবক বললে মোটেই অত্যুক্তি করা যায় না। বাল্যকালে ঘরের পালিত গরুর খাঁটি দুধ ঘি খেয়ে, কৃষ্ণনগরের বিশুদ্ধ বাতাস গায়ে মেখে, পালোয়ানদের সঙ্গে কুস্তির আখড়ায় মুগুর ভেজে তাগড়াই স্বাস্থ্য বানিয়েছিলেন জমিদার শ্রী প্রতাপ চৌধুরী। বাড়ির ভিত যদি খুব মজবুত থাকে, তাহলে যেমন যতই ঝড়ঝঞ্ঝা আসুক, বাড়ির বয়স যতই বাড়ুক, তাতে তার তেমন কোনো বিশেষ ছাপ পড়ে না। ঠিক তেমনই এক সময়ের দোর্দণ্ড প্রতাপ জমিদার শ্রী প্রতাপ রায় চৌধুরী বয়সের ভারে এতটুকু নুয়ে পড়েননি। অতীব ফর্সা সুদীর্ঘ চেহারা, গিলে করা পাঞ্জাবি আর কোচানো ধুতি পরে যখন বের হন, একটা আলাদা সম্ভ্রম ফুটে ওঠে লোকের চোখে মুখে। শরীরচর্চার পাশাপাশি ওনার ছিল শিকারের অদম্য শখ। তরুণ বয়সে টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে একনলা দোনলা বন্দুক কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন বেথুয়া ডহরির গভীর ঘন জঙ্গলে, বন্ধুদের সঙ্গে অনুচরদের সাথে করে। ছোট একটা পিস্তলও ছিল, কোমরে সেটা সর্বদা গোজা থাকত। এসবই ইংরেজ সাহেবদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া। কোথাও কখনো বাঘ বেরোনোর খবর কানে এলে তো আর রক্ষে নেই, সেই বাঘ শিকার করা তার চাই। তখন অবশ্য এখানকার মতো বাঘ শিকারে বাগড়া দেওয়ার চল ছিল না, তা এখনও সেই সব শিকারে প্রাপ্ত বাঘের মুন্ড শোভা পাচ্ছে বসার ঘরের দেওয়ালে। আর একদিকের দেওয়ালে টাঙানো বাঘের ছাল, হরিণের মাথা, যেগুলো এক বাক্যে শিকারি করে নিয়েছে শিকারী শ্রী প্রতাপ চৌধুরীর নিখুঁত নিশানার কথা। মৃত বাঘের পিঠে পা রেখে কাঁধে বন্দুক উঁচিয়ে ধরে একটা সাদা কালো ছবি তুলিয়েছিলেন জমিদার বংশের শেষ জমিদার শ্রীযুক্ত প্রতাপ চৌধুরী। পরনে তার হান্টার শু, মাথায় শিকারি টুপি, গলায় ঝোলানো দূরবীন। বীরপুরুষ সুলভ সেই ছবিটি কারুকার্য করা ফ্রেমে বাঁধিয়ে এখনও টাঙিয়ে রাখা হয়েছে বসার ঘরের দেওয়ালে, যা দেখলে বোঝা যায় হ্যাঁ, একজন সুপুরুষই বটে। চেহারায় যেমন আভিজাত্যের ছাপ, তেমনি ব্যক্তিত্বময় অভিব্যক্তি। ঘর তো নয়, যেন একখানা বিশাল বড় মিউজিয়াম। মেঝেতে মোড়ানো সাদা কালো পাথর দিয়ে দাবার ছকের মতো। দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের বড় বড় ছবি, পিতামহ প্রপিতামহ, তার বাবা, তার বাবার বাবার সব ছবি পরপর সাজানো। নিচে লেখা তারিখ, মাস, সাল সহ জন্ম ও মৃত্যুর বিবরণ। বসার ঘরের শোভা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে অজস্র প্রিজম দিয়ে তৈরি ঝুলন্ত বেলজিয়াম ঝাড় লণ্ঠন, বার্মাটিকের আসবাব, আবলুস কাঠের মতো পালিশ করা, শ্বেত পাথরের কর্নার টেবিলে রাখা ব্রিটিশ আমলের কালো টেলিফোন আজও সচল আছে। যেমন সচল আছে পেল্লাই গ্র্যান্ড ফাদার ক্লক। বহু দূর থেকেও পরিষ্কার শোনা যায় তার গুরুগম্ভীর ঘণ্টার আওয়াজ। কর্নার টেবিলের পাশে রাখা আছে পিতলের মস্ত বড় চোং লাগানো গ্রামোফোন। লাগোয়া তাকে রাখা সার দিয়ে এলপি রেকর্ড। কি নেই সেই সব সংগ্রহে! লখনৌ ঘরানার খেয়াল, গজল, উচ্চাঙ্গ সঙ্গীতের সম্ভার। একসময় বাইজি আসতো কৃষ্ণনগরের এই জমিদার বাড়িতে। আলাদা নাচমহল ছিল, অতিথিশালা ছিল। তা জায়গাটা তো নেহাত কম নয়। ২ বিঘের ওপর জমি নিয়ে এই জমিদার বাড়ি। বিশাল বড় প্রাসাদ, বাহিরমহল, অন্দরমহল, নায়েব মশাইয়ের কার্যালয়, আস্তাবল, চাকর বাকরদের আলাদা ঘর, পাকশালা, নাটমন্দির, কত কিছু। বিলেত থেকে আনানো কালো কুচকুচে ঝকঝকে অস্টিন মোটর গাড়িটি চড়ে মাঝে মধ্যে হাওয়া খেতে বের হতেন জমিদার বাবু। বয়স্ক মতিলাল বহু পুরনো ড্রাইভার। ততোধিক বয়স্ক গাড়িটা রোজ যত্ন করে ঝাড়পোছ করে চাকচিক্য ধরে রেখেছে, বয়সে রাজ পড়তে দেয়নি। প্রতাপ চৌধুরীর স্ত্রী বিমলা দেবী বিগত হয়েছেন গত বছর কালী পুজোর দিন ৭ পর। বয়সে বছর ১০ ছোট ছিলেন প্রতাপ বাবুর থেকে। এমনিতে তেমন কোনো রোগবালাই ছিল না, কিন্তু কোথা থেকে যে কি হলো,
ভোর রাতে ঘুমের মধ্যে একদিন কখন যে বিমলা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জানতেও পারেননি প্রতাপ চৌধুরী। ডাক্তার কবিরাজ ডাকার অবসর পাননি, তার আগেই সব শেষ। সকালে বিছানায় শুয়ে বরাবর চা পানের অভ্যেস জমিদার বাবুর। সেদিন বেলা পর্যন্ত চা না পেয়ে পাশ ফিরে দেখেন বিমলা তখনও ওঠেনি। হাত দিয়ে ডেকে তুলতে গিয়ে টের পান বিমলার প্রাণ পাখি কখন ফাঁকি দিয়ে উড়ে গেছে বুকের খাঁচা ছেড়ে। মনের ভেতর ভিড় করে আসছে পুরনো দিনের নানান কথা। ঝুল বারান্দায় কাঠের রকিং চেয়ারে বসে মৃদু দোল খেতে খেতে গড়গড়ার পাইপে ধোয়ার সুখ টান দিচ্ছিলেন প্রতাপবাবু। সন্ধে হয়ে গেছে, শাঁখের আওয়াজ ভেসে আসছে গৃহস্থ বাড়ি থেকে। মনে পড়ছে গত বছরের দুর্গাপূজার স্মৃতি। সারা বাড়িটা কিরকম গমগম করছিল। প্রতি বছরের মতো গতবারও পুজোটা হয়েছিল কত ধুমধাম করে। একা হাতে সমস্ত আয়োজন সামলেছিল বিমলা, কিন্তু এইবার ভাবতে খচখচ করে উঠল বুকের ভেতর। এইবার কি করে সব দিক সামাল দেওয়া যায়? পুজো তো বন্ধ করা যাবে না, জমিদার বাড়ির পুজো বলে কথা। তা প্রায় 100 বছর ধরে এই পুজো বংশ পরম্পরায় চলে আসছে এই বাড়িতে। এবারেও তার ব্যতিক্রম হবে না। শুধু এইবার জমিদার গিন্নি পুজোতে অনুপস্থিত থাকবেন। বিগত কয়েক দশক ধরে জমিদার বাড়ি ঠাকুর দালানে দুর্গা প্রতিমা গড়ে এসেছে মৃৎশিল্পী গিরিশ পাল। এখন তার বয়স হয়েছে, তার উত্তরসূরি রমেশ পাল ঠাকুর গড়ছে এখন। কাঠখড়ের কাঠামোর ওপর পড়েছে মাটির প্রলেপ। আর তো মাত্র কটা দিন, দেখতে দেখতে এসে পড়বে দুর্গাপুজো। আবার আলোকোজ্জ্বল হয়ে উঠবে এই প্রাণহীন জমিদার বাড়ি। ভগবান একসাথে সবাইকে সবকিছু দেন না বোধহয়। হয়তো সেই কারণে শ্রী প্রতাপ চৌধুরীর এত ঐশ্বর্য, এত সম্পত্তি, এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও কোনো উত্তরাধিকারী তিনি পাননি। মা হতে পারেননি বিমলা দেবী। জমিদার বাড়ির বিশ্বস্ত কবিরাজ শ্রী দেবাচার্য অনেক আয়ুর্বেদিক ঔষধ প্রয়োগ করে, অনেক জড়িবুটি ব্যবহার করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করেও মেটাতে পারেননি শ্রী প্রতাপ চৌধুরীর পিতা হওয়ার স্বাদ। জীবনের এই একটা বিষয়ে বড় আফসোস ছিল জমিদার বাবুর। কিন্তু একদিন ঘটে গেল এক চমৎকার। বিমলা দেবীর করুণ আর্জি শুনে ভগবান হয়তো তার একান্ত একনিষ্ঠ ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য হলেন শেষ পর্যন্ত। সেদিনটা খুব মনে পড়ে শ্রী প্রতাপ চৌধুরীর। দিনটা ছিল মহালয়ার ভোর। ব্রিটিশ আমলের বহু পুরনো ভাল্ব সেটে জমিদার কর্তাগিন্নি বিভোর হয়ে শুনছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ। হঠাৎ এক সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ শুনে সন্তানহীনা বিমলা দেবীর অন্তর কেঁপে ওঠে। বাইরে বেরিয়ে দেখেন ঠাকুর দালানের চাতালে যেখানে মায়ের মূর্তি গড়া হচ্ছে, সেখানে কে বা কারা রাতের অন্ধকারে একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে ফেলে রেখে চলে গেছে। বিস্ময়ে হতবাক বিমলা দেবী। কে এলো তার কোল আলো করে এই শুভ দিনের ভোরে? ঠাকুর দালানে উপুর হয়ে শুয়ে সাষ্টাঙ্গে মাকে প্রণাম জানিয়ে কোলে তুলে নেন শিশুটিকে পরম মমতায়। ঈশ্বরের অপার করুণা ছাড়া এ সম্ভব নয়। বিমলা দেবীর কোলে শুয়ে কান্না থামিয়ে শিশুটি হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোলে চেপে ধরে শিশুটিকে নিয়ে স্বামীর কাছে ছুটে যান বিমলা দেবী। দেখো দেখো, আজ এই মহালয়ার ভোরে কে এসেছে আমাদের বাড়িতে, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। ভোর রাতে ঠাকুর দালানে এরকম ঘটনায় জমিদার শ্রী প্রতাপ চৌধুরী যারপরনায় বিস্মিত অভিভূত। মা দুর্গা আমাদের দুর্গতির কথা শুনেছেন, আমাদের প্রতি প্রসন্ন হয়েছেন। দুর্গতি নাশিনী স্বয়ং এসেছেন আমাদের কোলে, শিশুকন্যার রূপ ধারণ করে। মাকে বরণ করে ঘরে নিয়ে যাও বিমলা। মহালয়ার দিনে মহামায়ার একই অসীম করুণা। রাশভারী জমিদার প্রতাপ চৌধুরীর চোখ দুটি আবেগে ছলছল করে ওঠে। বলাই বাহুল্য, নবাগতা শিশুটি পরম আদরে বড় হয়ে উঠতে লাগলো জমিদার পরিবারে। এক শুভ দিনে শ্রী প্রতাপ চৌধুরীর পালিতা কন্যার নামকরণ করা হলো মহামায়া। বড়ই মায়ায় জড়িয়ে ফেলেছিল এই ছোট্ট শিশুটি। তাই বিমলা দেবী আদর করে মায়া নামেই তাকে ডাকতেন।
মায়া যদিও বয়সের দিক থেকে প্রতাপ চৌধুরীর নাতনির বয়সী, তবুও ছোটবেলা থেকেই সে প্রতাপ চৌধুরীকে বাবা আর বিমলা দেবীকে মা বলেই সম্বোধন করে। না হোক নিজের সন্তান, মা ডাক শোনার জন্য যে এতকাল অপেক্ষা করেছিলেন বিমলা দেবী, এবার তার অবসান ঘটেছে। কিন্তু মাতৃত্বের স্বাদ বেশি দিন উপভোগ করতে পারলেন না তিনি। কোনো রোগ ভোগ ছাড়াই একদিন সশরীরে স্বর্গে চলে গেলেন এই পার্থিব জগতের মায়া ত্যাগ করে। সেই সময় মহামায়ার বয়স মাত্র 4 বছর। জন্মেই বেচারি মাতৃহারা হয়ে পড়েছিল। এবার আরও একবার মাতৃবিয়োগ। শ্রী প্রতাপ চৌধুরী অবশ্য মায়াকে অনেক যত্ন নিয়ে লালন পালন করতে থাকেন। মায়ার প্রতি মায়ের স্নেহের অভাব মায়া যেন কোনোভাবে বুঝতে না পারে, সেদিকে ছিল তার সজাগ দৃষ্টি। মায়ের যত্নে কোনো রকম গাফিলতি উনি বরদাস্ত করতে পারেন না। সর্বক্ষণ মায়ার খেয়াল রাখে 3 জন সেবা দাসী। নাতনিসম কন্যা মায়ার জন্য বাড়িতে শিক্ষক নিয়োগ করেছেন প্রতাপ চৌধুরী। একটি মাত্র সন্তান, এত বড় বিষয় আশয় সামলাতে হলে বিদ্যে এবং বুদ্ধি দুটোরই প্রয়োজন। মায়া অবশ্য তীক্ষ্ণ বুদ্ধিমতী। লেখাপড়ায় তুখর হয়ে উঠল অল্পদিনেই। যেমন রূপে মা দুর্গা, তেমন পড়াশোনায় মা সরস্বতী। তার মিষ্ট ব্যবহারে অচিরেই সকলের প্রিয় পাত্রী হয়ে উঠল মায়া। মায়ার বংশ পরিচয় জানার বহু চেষ্টা করেছেন প্রতাপ চৌধুরী, কিন্তু কোনোভাবেই রহস্যের কিনারা করতে পারেননি। মহালয়ার দিন অত ভোরে নেপালি দারোয়ান বাহাদুরের নজর এড়িয়ে মায়াকে কে যে ঠাকুর দালানে মায়ের পায়ের কাছে রেখে দিয়ে চলে গেল, সেটা এক অজানা রহস্য। বাহাদুরকে অনেকবার জেরা করেও স্বীকার করানো যায়নি যে সে ঘুমিয়ে পড়েছিল। কাউকে প্রধান ফটক দিয়ে ঢুকতে বা বেরোতে দেখেনি। বহু বছরের পুরনো দারোয়ান অতি বিশ্বস্ত বাহাদুর। তবে তবে মায়া কি করে এসে এখানে পৌঁছালো? সবই কি তবে মায়া? অনেক দিন অপেক্ষা করার পরেও জমিদার বাড়িতে কেউ হাজির হননি মহামায়ার মাতৃত্বের বা পিতৃত্বের দাবি জানিয়ে। জমিদার প্রতাপ চৌধুরীও নিজের থেকে উদ্যোগ নিয়ে এই ব্যাপারে আর কোনো খোঁজ খবর নেননি। একটা সময়ের পর নিজেই কখন ভুলে গেছেন যে নাতনি সম মায়া তার আপন সন্তান নয়। কন্যা স্নেহে অন্ধ হয়ে তাকে রাজরানী করে রেখেছেন প্রতাপ চৌধুরী। ছোট্ট মায়া তার ছোট্ট ছোট্ট পায়ে মল পড়ে ঝুমঝুম আওয়াজ তুলে নাচমহলের বিশাল বড় আয়নার সামনে নিজে নিজেই নাচ করত আপন খেয়ালে। সেই নাচের ছন্দে পিঠ বেয়ে হাওয়ায় ভেসে বেড়াতো তার হাঁটু অবধি লম্বা চুলের রাশি। জমিদার শ্রী প্রতাপ চৌধুরী অবাক বিস্ময়ে মুগ্ধ হয়ে মায়ার নাচ দেখতেন আর ভাবতেন, কোনো প্রশিক্ষণ ছাড়াই এত সুন্দর বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন নাচের মুদ্রা কিভাবে পারে মায়া। যদি কোনো ভালো গুরুর তত্ত্বাবধানে মায়াকে নাচের তালিম দেওয়ানো যায়, তাহলে মায়া একদিন বিরাট মাপের নৃত্যশিল্পী হয়ে উঠতে পারবে, এ ওনার দৃঢ় বিশ্বাস। দেখতে দেখতে মায়ার বয়স 12 বছর পূর্ণ হলো। মেয়েরা বোধহয় একটু তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। বাড়িতেই তার পড়াশোনা আর নাচের অনুশীলন দ্রুত গতিতে এগিয়ে চলেছে গৃহশিক্ষকদের আন্তরিক তৎপরতায়। দিনকে দিন যেন ক্রমশ কমে আসছে প্রতাপ চৌধুরীর সেই জমিদার সুলভ দাপট। বয়স এবার জানান দিচ্ছে মহামায়ার মায়া কাটিয়ে ঘনিয়ে আসছে পরলোকে যাবার সময়। একদিন পরন্ত বিকেলে জমিদার প্রতাপ তার অতি বিশ্বস্ত হিসাব রক্ষক নায়েব মশাইয়ের ছেলে অভিমন্যুকে ডেকে পাঠালেন নিজের শয়ন কক্ষে। নায়েব মশাই মারা যাওয়ার পর থেকে তার সুপুত্র অভিমন্যু নিপুণ হস্তে জমিদার বাড়ির এই বিশাল সম্পত্তির দেখভাল ও রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে অত্যন্ত আন্তরিকতার সাথে। অভিমন্যুর বয়স এখন 50-এর কোঠায়। বিয়ে থা করেছে জমিদার বাড়ির পিছনের দিকে একপাশে, তার পরিবার নিয়ে 2 কামরার বাসস্থান। হুজুর, আমাকে ডাকছিলেন? জমিদার বাড়ির সুসজ্জিত শয়নকক্ষে প্রবেশ করে হাত জোর করে প্রণাম জানায় অভিমন্যু। জমিদার শ্রী প্রতাপ চৌধুরী আধশোয়া হয়ে শুয়ে রয়েছেন তার মখমলের মতো নরম তুলতুলে বিছানায়। পিঠের পিছনে 2খানা বালিশ, পাশে কোল বালিশ। বসো। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে অভিমন্যু। নিজের অজান্তে তার কাজে কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে যায়নি তো?
হঠাৎ এই অবেলায় জমিদার সাহেবের তাকে ডেকে পাঠানোর কারণ, তাও আবার একেবারে শয়নকক্ষে। আহা, দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, তোমার সাথে কথা আছে। জমিদার সাহেবের গুরুগম্ভীর অথচ আন্তরিক আহ্বান শুনে একটু আশ্বস্ত হয়ে একটা জলচৌকি টেনে এনে প্রতাপ চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল অভিমন্যু। স্থিত ধীর কণ্ঠে এবার বলতে শুরু করলেন জমিদার সাহেব, অভিমন্যু, তোমার ওপর আমার অনেক আশা, অনেক ভরসা। আমি হয়তো আর বেশি দিন নেই। আমার মহামায়া মাকে তুমি একটু দেখো। ওর যেন। আর বলতে পারলেন না, তার বাক্য সম্পূর্ণ হতে দিল না কাশির দমক। খাটের লাগোয়া টেবিলের ওপর রাখা জলের গেলাস জমিদার বাবুর মুখের সামনে তুলে ধরল অভিমন্যু। দুডোক জল খেলেন, তারপর আবার বলার চেষ্টা শুরু করতেই তাকে নিরস্ত করল অভিমন্যু। ওভাবে বলবেন না হুজুর, আপনি আমাদের মা বাপ, আপনি শতায়ু হন। আপনার কন্যার দেখভাল নিয়ে আপনি কোনো আশঙ্কা করবেন না। আমি নিষ্ঠার সঙ্গে আমার সব দায়িত্ব পালন করব। দুহাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে বললেন, জানি, সেই ভরসাতেই আমি নিশ্চিন্তে চোখ বুজতে পারবো। তবে কি জানো, আমার মেয়েকে আমি আরও উচ্চশিক্ষা দিতে চাই। আমি চাই ও আরও বড় কোনো গুরুমার কাছে নাচের তালিম নিক। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামলেন শ্রী প্রতাপ চৌধুরী। ইদানিং একটানা কথা বললে হাঁপ ধরে যায় ওনার। এক গভীর নীরবতা গ্রাস করছে এত বড় শয়ন কক্ষে। অভিমন্যু সাগ্রহে অপেক্ষা করে আছে জমিদার সাহেব আর কি বলতে চান। কিছুক্ষণ পর নিজে নীরবতা ভঙ্গ করে শ্রী প্রতাপ চৌধুরী আবার বলতে আরম্ভ করলেন। গৃহশিক্ষকগণ জানিয়ে দিয়েছেন ওনাদের যা কিছু বিদ্যে সব তারা মায়া মাকে উজাড় করে দিয়েছেন, আর সামান্য কিছু অবশিষ্ট রয়েছে। উচ্চশিক্ষা লাভার্থে মহামায়ার এইবার কলিকাতায় যাওয়া আবশ্যক। অভিমন্যু, এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি বিশেষ লেখাপড়া করে উঠতে পারি নাই, কালে ভদ্রে গেছি কলিকাতায়, তেমন কোনো বিশেষ যোগাযোগ নাই। তুমি আমার কন্যার কলিকাতায় পড়াশোনা এবং নাচের তালিমের বন্দোবস্ত করো। দরজার আড়ালে লুকিয়ে বালিকা মায়া সব কথা শুনছিল। এবার আর থাকতে না পেরে ছুটতে এসে বসে পড়ল জমিদার প্রতাপ চৌধুরীর কোলের কাছে। তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কোথাও যাব না বাবা। পরম স্নেহে মায়াকে কাছে টেনে নিলেন পালক পিতা। তা বললে কি হয় মা? তোমাকে যে পড়াশোনা করে পণ্ডিত হতে হবে, দেশ জুড়ে সুনাম অর্জন করতে হবে। আমি আর কদিন। নিজের ছোট ছোট দুটো হাত দিয়ে জমিদার প্রতাপ চৌধুরীর মুখে চাপা দিল মহামায়া। বাবা, আর কখনো এমন কথা মুখে আনবে না তুমি। এবছরের দুর্গাপূজা একটু বেশি মাত্রায় ধুমধামের সাথে পালিত হচ্ছে জমিদার বাড়িতে। কবছর আগে পর্যন্ত মহামায়াকে দেবী রূপে সুসজ্জিত করে কুমারী পূজা করা হয়েছে, কিন্তু এখন মহামায়া আর বালিকা নয়। এই মহালয়ার দিনে সে 14 বছরের কিশোরী, অনেক পরিণত। তার শরীরে তার মনে এসেছে অনেক পরিবর্তন। আগের মতো হুটোপুটি করা শিশু সুলভ চঞ্চলতা, হঠাৎ করে যখন খুশি নেচে বেড়ানো, এগুলো আর করে না। একটু স্থিরতা ধীরতা এসেছে, একটু সলজ্জ ভাব এসেছে তার আচার ব্যবহারে। তবে একদিনের জন্য বন্ধ হয়নি নাচের অনুশীলন। নিয়মিত তার চর্চা চলে। গৃহশিক্ষকরা মায়ার কাছে সম্পূর্ণ উপর করে দিয়েছেন তাদের বিদ্যার ভাণ্ডার। আর কিছুই অদেয় নেই তাদের। জমিদার বাবুর কাছ থেকে গুরুদক্ষিণা নিয়ে বিদায় জানিয়েছেন এই প্রাসাদ থেকে। তবে যোগাযোগ একেবারে ছিন্ন হয়ে যায়নি। যেমন আজ মহাসপ্তমীতে ওনারা সকলে ঠাকুর দালানে এসে উপস্থিত হয়েছেন মায়ের প্রসাদ নিতে। দুর্গাপূজার এই 4টি দিন গ্রামবাসীদের জন্য জমিদার বাড়ির দরজা হাট করে খোলা। এই কটা দিন সমস্ত গ্রামবাসীদের পংক্তি ভোজনের ব্যবস্থা করা হয় জমিদার মশাইয়ের নির্দেশে। সারা গ্রাম জুড়ে চলে অরন্ধন। ছেলেপুলে, বউ বাচ্চা, বুড়ি খুড়ি কেউ বাদ নেই। সকলে দল বেঁধে হাজির হয় জমিদার বাড়িতে। সবাইকে নিজের হাতে নববস্ত্র তুলে দেয় মহামায়া। আর জমিদার মশাই তদারকি করেন উঠোনে আরাম কেদারায় বসে। তার হাতে থাকে হাতির দাঁতের কাজ করা কাঠের তৈরি লাঠি। ওখানে বসে বসে গ্রামবাসীদের কুশল সংবাদ নেন।
কারোর মেয়ের বিয়ে টাকার জন্য আটকে রয়েছে কানে গেলে অভিমন্যুকে নির্দেশ দেন কিছু অর্থ সাহায্য করার জন্য। এই সময়টা প্রতাপ চৌধুরীর পাশে পাশে থাকে অভিমন্যু। কখন কি নির্দেশ আসে? এতগুলো বছর ধরে মহালয়ার দিনটি মহামায়ার জন্মদিন হিসেবে পালন করে এসেছেন শ্রী প্রতাপ চৌধুরী। প্রতি বছরই খুব সুন্দর সুন্দর উপহার তুলে দিয়েছেন মহামায়ার হাতে। তবে এই বছরে একটু ব্যতিক্রম ঘটেছে। জমিদার প্রতাপ চৌধুরী শুধু উপহার দিয়ে ক্ষান্ত হননি, সিন্দুক খুলে বিমলা দেবীর যাবতীয় গহনা নিজের হাতে তুলে দিয়েছেন মহামায়ার হাতে। সেবা দাসীদের নির্দেশ দিয়েছেন একটি একটি করে সমস্ত অলঙ্কারে সুসজ্জিতা করে তুলতে হবে মায়াকে। শুভ জন্মদিনে অলঙ্কার ভূষিতা মহামায়ার রূপ দেখে যেন মনে হয় সাক্ষাৎ মা অন্নপূর্ণা পদার্পণ করেছেন কৃষ্ণনগরের জমিদার বাড়িতে। মায়ার জন্মদিনের শুভ লগ্নে সিন্দুকের চাবি মহামায়ার হাতে সঁপে দিয়ে পরম নিশ্চিন্ত বোধ করেছিলেন জমিদার মশাই। আজ থেকেই সিন্দুরের ভার তোর ওপর তুলে দিলাম মা। এখানে তোর মায়ের, তোর ঠাকুরমার, তার মায়ের বহু অলংকার সুরক্ষিত রাখা আছে। তোর যখন যেটা ভালো লাগে পড়বি, এগুলো সব তোর। এই সিন্দুকের ভেতরে জমিজমার নথিপত্র আছে, ইংরেজ সাহেবদের চিঠিপত্র আছে। একদিন সময় করে পড়ে দেখিস। এবছরের দুর্গাপুজো যেমন জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছিল, তেমন সুমধুর সমাপন ঘটল না সমাপ্তিটা। বিজয়া দশমীর দিন বিকেল থেকে জমিদার প্রতাপ চৌধুরীর শরীরটা বিশেষ ভালো ঠেকছে না। কোবরেজ মশাই নাড়ি টিপে অনেকক্ষণ ধরে দেখলেন, বুকে পিঠে চাপ দিয়ে কয়েকবার ভালো করে পরীক্ষা করলেন। তারপর কিছু অম্ল নিবারণ চূর্ণ খলশিলে বেটে খাইয়ে দিলেন। আশ্বাস দিয়ে বললেন, পুজোর কটা দিন জমিদার মশাইয়ের খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, তাই থেকেই এই অস্বস্তি। দুশ্চিন্তার বিশেষ কারণ নেই, কিন্তু কেন জানি মহামায়ার মনে আজ কুডাক আসছে। বাবার নিঃশ্বাস প্রশ্বাস যেরকম ঘন ঘন পড়ছে, কোবরেজ মশাই আশ্বাস দিলে ও মায়ার মনে স্বস্তি আসছে না। তাই আজ রাত্রিটা পালক পিতার পাশে থাকার মনস্থির করে ফেলল মায়া। অনেকে ডাকাডাকিতে ওখান থেকে সে এক চুলও নড়েনি। অগত্যা এয়তী নারীদের সিঁদুর খেলার পর মা দুর্গাকে নিয়ে বিসর্জনের শোভাযাত্রা রওনা হয়ে গেল জলঙ্গি নদীর দিকে। এবছর মায়ার এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা হলো না। প্রতাপ চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে মায়াকে পাঠানোর চেষ্টা করেও মায়াকে টলাতে পারেননি। সে ঠায়ে বসে আছে জমিদার মশাইয়ের শিয়রে। কোবরেজ মশাই চলে যাওয়ার কিছু পরে হঠাৎ বুকে অসহ্য বেদনা অনুভব করতে থাকেন জমিদার শ্রী প্রতাপ চৌধুরী। দমটা যেন আটকে আসছে, কেউ যেন বুকের ওপর ভীষণ ভারী কোনো পাথর চাপা দিয়ে রেখেছে। চোখের মণি দুটো বুঝি ঠিকরে বেরিয়ে আসবে এক্ষুনি। বাবা! তীব্র আর্তনাদ করে ওঠে মায়া। তার চিৎকার শুনে কাজ ফেলে ছুটে আসে অভিমন্যু। দাসদাসীরা যে যেখানে যে অবস্থায় ছিল সকলেই ছুটে আসে সেখানে। তড়িঘড়ি খবর পাঠানো হয় কোবরেজ মশাইয়ের কাছে। হাত তুলে নিরস্ত করেন জমিদার মশাই, যেন বলতে চান কবিরাজকে আর ব্যতিব্যস্ত করার প্রয়োজন নাই। হাতের ইশারায় পাশে ডাকেন অভিমন্যুকে। অপর পাশে মায়া সমানে কেঁদে চলেছে, হাত বুলিয়ে দিচ্ছে বাবার বুকে পিঠে। কাঁদিস না মা, আমার যাবার সময় হলো। তোর ওপর এই জমিদার বাড়ির সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেলাম। উকিল বাবুকে বলে আমি সমস্ত কিছু উইল করে দিয়েছি তোর নামে। এই সব পার্থিব জিনিসের প্রতি মহামায়ার কোনো প্রকার মোহমায়া নেই। তার আপনজন বলতে একমাত্র জমিদার প্রতাপ চৌধুরী। তিনি যখন সব কিছু ছেড়ে চলে যেতে বসেছেন, তাহলে আর কিসের মায়া এই সব জমি জমায়? অভিমন্যু, আমার কথাটা মনে আছে তো তোমার? মায়াকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার ভার আমি তোমার ওপর দিয়ে গেলাম। জমিদার মশাইয়ের কথা শুনে হাপুস নয়নে কেঁদে চলেছে অভিমন্যু। হুজুর, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম তামিল করা আমার অবশ্য কর্তব্য। আমি নিজে মায়া মাকে সঙ্গে করে নিয়ে যাব কলিকাতায়। কোবরেজ মশাই তার ওষুধের বাক্স নিয়ে কিছুক্ষণের মধ্যেই এসে পড়লেন জমিদার মশাইয়ের শয়নকক্ষে। নাড়ি ধরে কিঞ্চিত গম্ভীর হয়ে পড়লেন যেন। এ কি, নারীর গতি অতি অস্বাভাবিক রকমের চঞ্চল। বুকের পাঁজর হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে দ্রুত লয়ে।
আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ কোবরেজ মশাই ওনার বাক্স থেকে সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ ঔষধ মৃত সঞ্জীবনী বটি বের করে জমিদার মশাইয়ের মুখ হা করিয়ে খাইয়ে দিলেন মধু সহকারে। কণ্ঠনালী দিয়ে ঔষধ শরীরের ভিতর প্রবেশ করার পূর্বেই প্রতাপ চৌধুরীর মুখগহ্বর হঠাৎ কেমন স্থির হয়ে গেল। বিস্ফারিত চোখের মণি দুটি আকাশপানে চেয়ে রয়েছে একদৃষ্টে, পলক পড়ছে না একবারের জন্য। কৃষ্ণনগরের সর্বশেষ জমিদার শ্রী প্রতাপ চৌধুরী জীবন সঙ্গিনী বিমলার আহ্বানে সাড়া দিয়ে এইবার মহামায়ার এই অটুট মায়ার বন্ধন কাটিয়ে উঠতে পারলেন শেষ পর্যন্ত। এক দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা নাড়লেন বৃদ্ধ কোবরেজ মশাই। তার সমস্ত বিদ্যে, সমস্ত প্রচেষ্টা যে ব্যর্থ হয়ে গেল। দূরে কোথাও তখন মা দুর্গা বিসর্জনের ঢাকের বাজনা কানে ভেসে আসছে একটানা। সেই বাজনায় এক গভীর বিষাদের সুর। প্রতাপ চৌধুরীর জীবনাবসানের পর যেন এক ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে বিশাল অট্টালিকা। এক গভীর শূন্যতা গ্রাস করে আছে চারদিকে। নিস্তব্ধ খা খা করছে বিশাল প্রাসাদ। বুড়ো বটগাছ সমূলে উৎপাটন করলে তার ডালে বাসা বাঁধা পাখিরা যেমন ঘরচ্যুত হয়ে যায়, তার ছায়াতলে যেমন রৌদ্র বৃষ্টির হাত থেকে আশ্রিত মানুষজন সেই ছত্রছায়া থেকে আচমকা খোলা আকাশের নিচে এসে পড়ে, তেমনি মাথার ওপর বটগাছের মতো রক্ষাকর্তা জমিদার মহাশয় সবকিছু শূন্য করে দিয়ে সবাইকে এক ধাক্কায় অনাথ করে দিয়ে চলে গেলেন। এক গভীর শোকে বিহ্বল এলাকার সমস্ত মানুষজন, জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গ্রামবাসী সামিল হয়েছিল জমিদার শ্রী প্রতাপ চৌধুরীর অন্তিম যাত্রায়। পুরোহিত মহাশয়ের নির্দেশে নিঃসন্তান জমিদারের মুখাগ্নির কর্তব্য দায়িত্বের সাথে পালন করল মহামায়া। জ্বলন্ত চিতার লেলিহান শিখার সামনে মহা শ্মশানে উপস্থিত গ্রামবাসীদের কান্না দেখে পাষাণ হৃদয় নেশাতুর বাদল ডোমের ও সেদিন চোখের জল বাদ মানেনি। অসহ্যের কটা দিন বিষণ্ণ মনে ঘরের এক কোণে পড়ে থাকত মায়া। বড়ই আঘাত পেয়েছে সে। মাটির মালসায় সপাকে নামমাত্র আহার, একবেলার মতো, রাত্রে আর কিছুই মুখে দিত না। অবশেষে যেদিন এলো পারলৌকিক ক্রিয়াকর্ম, সেদিন আর তিল ধারণের জায়গা রইল না জমিদার বাড়ি ও তার সম্মুখের উন্মুক্ত প্রাঙ্গণে। চতুর্দিকে অগণিত মানুষের ঢল, সকলে এসেছে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে, জমিদার মহাশয়ের পূর্ণাঙ্গ ছবির পায়ে দেওয়ার জন্য। কারো হাতে ফুলের মালা, কারো হাতে শুধুই এক মুঠো ফুল, ছবির পা ছুঁয়ে একটিবার প্রণাম করার জন্য। সকালবেলা থেকে সারি দিয়ে মানুষের দীর্ঘ প্রতীক্ষা। আজ মহামায়ার বিন্দুমাত্র অবসর নেই। অভুক্ত দুর্বল শরীর নিয়ে পুরোহিত মহাশয়ের নির্দেশ মতো শ্রাদ্ধানুষ্ঠানের সকল নিয়মবিধি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে একের পর এক। সমস্ত কাজ যখন সম্পূর্ণ হলো, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সারাদিনের ধকলে পরিশ্রান্ত মায়া নিজের ঘরে গিয়ে একটু বসতেই এক বয়স্কা ভদ্রমহিলা একটি কাঁসার থালে মহামায়ার অতি প্রিয় কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আর তামার ঘটিতে করে খানিকটা জল এনে দিল। খালে বেটি। অবাক বিস্ময়ে চেয়ে থাকে মহামায়া। কে এই পরমা সুন্দরী বয়স্কা মহিলা? দেখে তো মনে হয় অবাঙালি। এনাকে তো আগে কখনো দেখিনি। কে ইনি? মহামায়ার অবাক করা মুখভঙ্গি দেখে মৃদু হেসে বলেন, উখুন খেয়ে লাও, পরে বলবে আমি কে আছে। মহামায়ার বিস্ময়ের ঘোর কাটে না। বয়সকালেও ইনি এত সুন্দরী। এক মাথা ঘন কালো চুল, তাতে খানিকটা রূপলি রেখা পড়েছে। টানা টানা দুটি চোখ, মাতৃত্বময়ী মুখশ্রী, ভীষণ ফর্সা, গালে গোলাপি রঙের আভা। কিছু কিছু বলিরেখা কপালে উকি দিচ্ছে, কিন্তু তাতে যেন ওনার ব্যক্তিত্ব আরো বেশি করে ফুটে উঠেছে। কে এই অসামান্যা সুন্দরী নারী? না জানি অল্প বয়সে কোন অপ্সরাকে মর্তলোকে পাঠিয়ে দিয়েছিলেন কোনো দেবতা। ভ্রু কুঁচকে আপত্তি তোলে মায়া। আপনার পরিচয় না পেলে যে আমি জল স্পর্শ করব না। আগে আমার কৌতূহল নিবারণ করুন, তারপর আমি আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। একটি খাম এনে মায়ার হাতে তুলে দিয়ে গেল অভিমন্যু। হুজুর, এই খামটি আমাকে তোমার হাতে তুলে দিতে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। নাও, এটি তোমার। বিস্ময়ের পর বিস্ময়, কিছুই বুঝতে পারছে না মহামায়া।
মাথায় হাত রেখে ভাবতে থাকে, বাবা যদি কিছু দিয়েই থাকেন তাহলে সেটি আমাকে সরাসরি না দিয়ে অভিমন্যু কাকাকে কেন দিয়ে গেলেন? আর কাকাও বা কেন বাবার জীবিত অবস্থায় সেটা আমাকে না দিয়ে আজ শ্রাদ্ধ বাসরে এটি আমার হাতে তুলে দিচ্ছেন? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে মহামায়া, কি আছে এতে? মুখ তুলে দেখে খামটা টেবিলে সুদৃশ্য পাথর চাপা দিয়ে কখন ঘর থেকে বেরিয়ে গেছেন অভিমন্যু কাকা। মৃদু পায়ে এগিয়ে এলেন সে বয়স্কা ভদ্রমহিলা, মহামায়ার পিঠে হাত রেখে বললেন, খুদ দেখলো কি লেখা আছে। হঠাৎ কেমন যেন মনে হলো, তাহলে কি ইনি এই অপরিচিতা ভদ্রমহিলা? উনিও জানেন কি লেখা আছে ওই খামে? অথচ আমি এই বাড়িতে বড় হয়েছি আর আমিই জানি না। আশ্চর্য হয়ে খামটি তৎক্ষণাৎ খুলে ফেলে মহামায়া। ভিতরে একটি চিঠি, কল্যাণীয়াসু মহামায়া। পত্রের প্রথমেই তোমার কুশল কামনা করি। আমার জীবনের এক চরম সত্য আমি আমার জীবদ্দশায় স্বীকার করিতে পারি নাই। সেই সত্যের উন্মোচনে এই পত্রের অবতারণা। প্রাকবিবাহে আমার একজন অবাঙালি নারীর সহিত সুসম্পর্ক ছিল, তাহার নাম মেনকা। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব অঙ্গীকার করিয়াছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্পর্ক বিবাহে পরিণতি পায় নাই। আমার পিতৃদেব কর্তৃক আমার বাগদত্তা মালদহের জমিদারের একমাত্র কন্যা বিমলার সহিত আমার শুভ বিবাহ সুসম্পন্ন হয়। বাগদত্তার বিষয়টি আমার শিশুকালে সুনির্দিষ্ট হইয়াছিল আমার অজ্ঞাতে, তাই মেনকার সহিত আমার মিলনের কোনো বাধা আসিতে পারে এমনটা কখনো ভাবি নাই। যখন জানিতে পারিলাম আমার পিতা মালদহের জমিদারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তখন অনেক বিলম্ব হইয়া গিয়াছে। মেনকা তখন 3 মাসের সন্তান সম্ভবা। পিতৃ আজ্ঞা পালনে রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গিয়াছিলেন, সেইরূপ আমিও অমান্য করিতে পারি নাই আমার পিতৃ আজ্ঞা এবং বিমলাকে বিবাহ করি। তোমার জ্ঞাতার্থে জানাই, বিমলার প্রতি আমার কর্তব্যের কোনো অবহেলা আমি করি নাই। মেনকার প্রতি ও সম্পর্ক ত্যাগ করি নাই। আমি নিশ্চিত একদিন না একদিন মেনকার সহিত তোমার সাক্ষাৎ হইবে। সেই দিন তুমি জানিতে পারিবে তোমার জন্ম পরিচয়। একান্ত যদি মেনকার সহিত তোমার সাক্ষাৎ না হয়, তাহা হইলে অভিমন্যুর নিকট বিস্তারিত জানিয়া লইও। কোনো কিছুই অভিমন্যুর অগোচরে নাই। তোমার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশীর্বাদক শ্রী প্রতাপ চৌধুরী। চিঠিটা হাতে নিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে মায়া। এই নিয়ে চিঠিটা আগাগোড়া 3 বার পড়া হয়ে গেল। এটি যে জমিদার মশাইয়ের নিজের হাতের লেখা সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে তাহলে এতদিন যা জানতো সবকিছু ভুল। তার জন্ম পরিচয় তাহলে আসলে কি? আর মাথা কাজ করছে না মহামায়ার। চিৎকার করে ডাকে, কাকা, অভি কাকা। সুন্দরী বয়স্কা মহিলাটি এবার মহামায়ার পাশে গিয়ে বসেন। মিষ্টি করে শুধান, ইসমে কি লিখা আছে বেটি? তো মুদাস কিউ? চোখের জল গাল বেয়ে নেমে এসেছে মায়ার। সব কিছুই কেমন যেন অন্যরকম লাগছে। এক হাত দিয়ে চোখটা মুছে নিয়ে চকিতে মহামায়া বলে ওঠে, কে আপনি? এখানে কে নিয়ে এসেছে আপনাকে? উত্তেজিত মায়াকে দেখে তিনি আরও শান্ত হয়ে স্মিত হেসে বললেন, আমার নাম মেনকা আছে, মেনকা বাই। আমি লিজেই এগলাম এখানে। কিউ কেয়া হুয়া? তুম নারাজ হো? অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মহামায়া। ও, ইনি তাহলে মেনকা যার কথাই চিঠিতে লেখা আছে? তাহলে ইনার কাছে আমি জানতে পারবো কে আমার বাবা, কে আমার মা। মহামায়ার চিন্তার জাল ভঙ্গ করে ঘরে এসে হাজির হয় অভিমন্যুর একমাত্র পুত্র সহদেব। তার নাম সহদেব হলে কি হবে, কাউকে কোনো ব্যাপারে কোনোদিন সে কোনো প্রকার সহযোগিতা করে না। চেহারায় কথাবার্তায় গুন্ডা বদমাইশদের মতো হাবভাব। বয়স আন্দাজ 25 হবে, বংশের কুলাঙ্গার। প্রায় ওর নামে অভিযোগ শোনা যায় দাসীদের কাছ থেকে। দুশ্চরিত্র লম্পট ছেলে একটা। কি করে যে অত ভালো বাবার এরকম কুসন্তান হলো কে জানে। ওর চোখে দৃষ্টি খুব খারাপ। মেয়েদের একটা সহজাত গুণ আছে, পুরুষের চোখের ভাষা পড়তে পারে মেয়েরা। চোখের ভাষা দেখে পুরুষদের মনের কথা বুঝতে পারে। মহামায়া ওকে সবসময় এড়িয়ে চলে। জমিদার শ্রী প্রতাপ চৌধুরী যতদিন জীবিত ছিলেন এই অন্দরমহলে প্রবেশ করার স্পর্ধা দেখায়নি সহদেব। আজ সুযোগ পেয়ে একেবারে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বাবা ভট্টাচার্যি বামুনকে বাড়ি পৌঁছাতে গেছে।
কি দরকার আমাকে বলো? কোমরে হাত দিয়ে একদিকে বেঁকে দাঁড়িয়ে কথা বলার ধরন দেখে রাগে গা রি রি করতে থাকে মহামায়ার। বাবা ফিরে এলে পাঠিয়ে দিও, আমি উনাকেই বলবো। কেন? আমাকে বলা যাবে না কেন? ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন তোলে সহদেব। এরকম কুলাঙ্গারের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না মহামায়া। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় সহদেব। আপনি তাহলে মেনকা? মেনকা বাই? মানে আপনি একজন বাইজি? ভীষণ অবাক হয়ে যায় মহামায়া। যাকে এতদিন বাবা বলে ডেকেছি, তিনি তাহলে আমার বাবা নন? তিনি এই মেনকা দেবীকে ভালোবাসতেন? ইনি জানেন আমার আসল পরিচয়? একটু স্মিত হেসে মেনকা দেবী বলেন, হা বেটি, আমি নাচনে ওয়ালি আছে। তুম ঘিন্না করো বাইজিকে? লজ্জায় মুখ লাল করে ফেলে মায়া। ইস, কি বলতে কি বলে ফেলেছি। উনি বোধহয় খুব দুঃখ পেয়েছেন। না না, একদমই না। এমা ছিছি, ঘেন্না করব কেন? আমি তো নাচ ভীষণ ভালোবাসি। এই চিঠিতে তোমার কথা লেখা আছে। আমি কিন্তু তোমাকে তুমি করেই বলছি। তুমি নাকি আমার জন্ম পরিচয় জানো? আমাকে বলবে কে আমি, কি আমার বংশ পরিচয়? মেনকা দেবীর দুটো হাত নিজের হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখে মায়া। আপনা নানি কো তুম বলবে না তো কি আপ বলবে? জরুর তুমি বলবে। হা, আমি জানি তুমি কে আছে। তুমি তো হামার পতি আছে। পতি মতলব জানে? মতলব তুম হামার নাতনি আছে। মেনকা দেবীর কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যায় মহামায়া। আমি ইনার নাতনি? ইনি তাহলে আমার ঠাকুরমা নাকি দিদিমা? আমাকে প্রথম থেকে বলো, কিভাবে আমি নাতনি হলাম? এক্ষুনি বলো, আমি সব জানতে চাই। সে বহুত লম্বি কাহানি, পেহলে তুম খা পি লো ফির হামি বলবে। মেনকা দেবীর বাংলা হিন্দি মেশানো কথা শুনে এবার হেসে ফেলে মায়া। আর আপত্তি করে না। মুখের সামনে যা যা খাবার সাজিয়ে দেওয়া হয়েছে সব একটু একটু করে খেতে থাকে। মেনকা দেবী খানিক স্মৃতিচারণ করে বলতে শুরু করলেন, বেটি, हमार घर लखनऊ ते আছে। आज से अनेक साल पहले की बात है। प्रताप जी हमार नाच देखे बहुत खुश हुलेन, बहुत कुछ भेंट दिलेन, बहुत तारीफ भी करलेन। धीरे धीरे हमाके प्यार करने लगे, हमें भी उनको प्यार करी। फिर वो हमार साथे लखनऊ गलो, 6 महीना रहा एक साथ। हम दोनों शादी का फैसला की, लेकिन एक दिन अचानक उनका बाबूजी का खत आया, जल्दी वापस आ जाओ। फिर वो वापस चले गए। গভীর মনোযোগ দিয়ে শুনছে মহামায়া। তারপর তারপর কি হলো? फिर क्या? हमारा शादी का सपना टूट गया। उनको पिताजी का कसम पूरा करना था और বিমলা জি को शादी की। আর তোমার কি হলো? তুমি অন্য কাউকে বিয়ে করলে তারপর? মায়ার সরল প্রশ্ন শুনে হেসে ফেলেন মেনকা দেবী। नहीं रे पागली, चांदनी चाँद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। शादी तो दूर की बात, किसी और से दोबारा प्यार भी नहीं की। उस वक्त मैं माँ बनने वाली थी। प्रताप जी कई बार मुझसे मिलने, अपने बेटी से मिलने लखनऊ गए थे। हर महीना मनी ऑर्डर भेजवाते थे। अभिमन्यु जी को सब मालूम है। हिसाब तो वही देखते हैं ना। मेरी बेटी का नाम जानती हो? उमा है उसकी नाम। वो तेरी माँ है और मैं तेरी नानी। কিছুদিন যাবৎ মহামায়া কিরকম যেন বিমূঢ় হয়ে পড়েছিল। জমিদার প্রতাপ চৌধুরীর প্রয়াণে কোনো কিছুই তার আর ভালো লাগছিল না। মনে হচ্ছিল কোথাও কোনো অজানা দূর দেশে সে চলে যায়, আর কোনোদিন ফিরে আসবে না এই জমিদার বাড়িতে। আপনজন বলতে তো তার কেউ নেই এখানে। চতুর্দিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতাপ চৌধুরীর স্মৃতি। এত বড় প্রাসাদে একা একা কিভাবে যে তার দিন কাটবে ভেবে ভেবে পাগল হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল মায়ার। শুধু জমিদার প্রতাপ চৌধুরীর শেষ কাজ, শ্রাদ্ধ শান্তিটুকু মিটে যাওয়ার অপেক্ষা। তারপর যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে, এই ছিল তার মন বাসনা। কিন্তু হঠাৎ মেনকা দেবীর আগমনে যেন প্রলেপ ঢেলে দিল মহামায়ার কিশোরী মনের গভীর ক্ষতে। এত সুন্দর একজন নতুন দিদুকে কাছে পেয়ে শোক কাটিয়ে ওঠার শক্তি ফিরে পেয়েছে মহামায়া। দিম্মা যদি দাদুর মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেন, তাহলে সেও পারবে। এই আশায় মায়া বুক বেঁধেছে। দিম্মা, তুমি কিরকম 4 লাইনে বলে দিলে তোমার জীবন কাহিনী। আমার কিন্তু একটুও ভালো লাগলো না।
আমার মায়ের সম্পর্কে কিছুই বললে না। আমার মায়ের নাম উমা ছিল, ব্যাস। শুধু উমা নাম বলে দিলে আমি কি বুঝবো? আমার বাবার কথাও কিছু বললে না। আচ্ছা দিম্মা, তুমি ভয় পাওনি দাদুকে? সবাই তো ভীষণ ভয় পেত, যা গম্ভীর প্রকৃতির। নাতনি মহামায়ার অজস্র প্রশ্ন শুনে মেনকা দেবী মায়াকে বুকে জড়িয়ে ধরে খুব আদর করে দিলেন। সব কুছ বাতাউঙ্গি, আভি কুছু দিন আমি তো এখানে থাকবে, সব বলবে তোমায়। দুহাত দিয়ে দিম্মাকে আঁকড়ে ধরে মায়া। কিছুদিন মানে তুমি এখানেই থাকবে, বরাবরের জন্য। কোথাও যাওয়া হবে না তোমার, বুঝেছ? নাতনির আদরে হেসে ফেলেন দিদিমা। সেদিন রাতে পাশাপাশি শুয়ে দুজনের কত কথা, কত গল্প। কথা যেন আর শেষই হয় না। রাতভর কারোর চোখে ঘুম নেই। মেনকা দেবী যা বললেন সেটা জানতে হলে ফিরে তাকাতে হবে কয়েক দশক পিছনে। জমিদার শ্রী প্রতাপ চৌধুরী যখন নবযুবক, সেই সময় তার পিতা শ্রী রাজেন্দ্র চৌধুরী ছিলেন জমিদারের আসনে। রাজেন্দ্র চৌধুরী ওনার পিতার তুলনায় অনেক বেশি বৈষয়িক ছিলেন। সর্বদাই ভীষণ ব্যস্ত থাকতেন বিষয় আশয় নিয়ে। কৃষ্ণনগরের জমিদারির আধিপত্য রাজেন্দ্র চৌধুরীর সময় সবচেয়ে বেশি ফুলে ফেপে ওঠে। ভীষণ শক্ত হাতে সামলাতেন তার সমস্ত কাজকর্ম। এক কথার মানুষ ছিলেন। নিজে কখনো মিথ্যে কথা বলতেন না। কেউ মিথ্যে বললে সহ্য করতে পারতেন না। কঠোর শাস্তি দিতেন মিথ্যেবাদীকে। একটু মিতব্যয়ী এবং খুবই পরিশ্রমী মানুষ ছিলেন শ্রী রাজেন্দ্র চৌধুরী। কোনো রকম দয়া দাক্ষিণ্য দেখাতেন না খাজনা আদায়ে। এক কথায় বলতে গেলে রাজেন্দ্র চৌধুরীর সময় ঐশ্বর্যে প্রাচুর্যে ভরপুর হয়ে উঠেছিল কৃষ্ণনগরের এই জমিদার বাড়ি। নাচ গানের ব্যাপারে তেমন কোনো উৎসাহ ওনার কোনোদিনই ছিল না। তবে সাজানো গোছানো নাচমহল ছিল। কোনো অতিথি অভাগ্যত এলে তখন সেটা ব্যবহার করা হতো। বিখ্যাত নর্তকীদের ডেকে আনানো হতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। অতিথিদের সঙ্গ দিতে কখনো সখনো যে নাচমহলে গিয়ে বসতেন না এমন নয়, তবে সুরাপানে তার আসক্তি একেবারেই ছিল না। এহেন জমিদার শ্রী রাজেন্দ্র চৌধুরীর একমাত্র সন্তান প্রতাপ চৌধুরীর স্বভাব চরিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। পিতার মতো ইনি অত বৈষয়িক নন। গ্রামবাসীদের প্রতি অনাদায়ী খাজনার জন্য জুলুম করতে পারতেন না। মনে দয়া মায়া ছিল একটু বেশি মাত্রায়। শিকারের নেশার সাথে ছিল সংস্কৃতি চর্চা। ধ্রুপদী গান নাচে বিভোর হয়ে থাকতে ভালোবাসতেন। নিজেও ভালো গান গাইতে পারতেন। খেয়াল গজল বেশিরভাগই রাগেন্দ্রিক গান। গুণী শিল্পীদের কদর করতে জানতেন। বহু রাত নাচমহলে কেটে গেছে প্রতাপ চৌধুরীর। পিতা রাজেন্দ্র চৌধুরী তার বিষয় আশয় নিয়ে এতই ব্যস্ত থাকতেন যে ছেলের বিষয়ে খোঁজ নেওয়ার অবসর পেতেন না। প্রতাপ চৌধুরীর মায়ের প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। একমাত্র ছেলে বড়ই স্নেহ করতেন। পুত্র স্নেহে অন্ধ যাকে বলে সেই রকমই। ছেলে যে সুরের টানে নাচের ছন্দে বিভোর হয়ে সুরার নেশায় বুঁদ হয়ে থাকত সর্বক্ষণ, সেটা জেনেও তেমন শাসন করেননি কোনোদিন। সেই সময় মেনকাবাই এসেছিলেন তার সহশিল্পীদের সঙ্গে কৃষ্ণনগরের জমিদার বাড়িতে। জমিদার পুত্র শ্রী প্রতাপ চৌধুরী নিমন্ত্রণপত্র হাতে পেয়ে নাচাগানা খানাপিনা এই নিয়ে সর্বদা মত্ত ছিলেন নবযুবক প্রতাপ। পৌর জাহাঙ্গীর আলী খাঁ সাহেবের গজল, ওস্তাদ হুমায়ুন আলীর তবলা, মেনকাবাইয়ের চোখ ধাঁধানো রূপ আর তার মনোমোহিনী নাচে মুগ্ধ হয়ে প্রতাপ চৌধুরী এত বেশি উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন যে নিজের শরীরের প্রতি অত্যন্ত অবহেলা করতে শুরু করেন। স্নান খাওয়া ঠিক নেই, শুধু বন্ধু বান্ধব নিয়ে দিনরাত হইহুল্লোড় আর সুরার ফোয়ারা। হঠাৎই একদিন ভোর রাতে নাচমহলে কাশতে কাশতে রক্তবমি করে বালিশ ভিজিয়ে ফেলেন প্রতাপ চৌধুরী। গায়ে প্রবল জ্বর, কাশির দমকে দম আটকে যাওয়ার জোগাড়। উঠে বসার এতটুকু শক্তি নেই শরীরে। মেনকাবাই তখন প্রথম নজর করে তৎক্ষণাৎ কবিরাজ মশাইকে ডেকে পাঠান। কবিরাজ মশাই এসে পরীক্ষা নিরীক্ষা করে কিছু আয়ুর্বেদিক ওষুধ দিয়ে বলেন, ছোটবাবুর অত্যন্ত কঠিন ব্যাধি হয়েছে। ওনার নিয়মিত ভালো পথ্য আর সেবা শুশ্রূষার খুবই প্রয়োজন। ছোটবাবু যক্ষা রোগে আক্রান্ত। ওনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে এখানে সেটা সম্ভব হবে না। ওনাকে কয়েক মাসের জন্য পশ্চিমে নিয়ে যেতে হবে। অবিলম্বে ওনার হাওয়া বদলের প্রয়োজন। পৌর জাহাঙ্গীর আলী খাঁ সাহেব তখন শ্রী রাজেন্দ্র চৌধুরীকে প্রস্তাব দিলেন, হুজুর যদি অনুমতি করেন তাহলে লখনৌতে গোমতী নদীর তীরে খাঁ সাহেবের নিজস্ব অতিথিশালায় ছোটবাবুর মাস কয়েকের বিশ্রামের বন্দোবস্ত করতে পারেন। প্রতাপ চৌধুরীর মায়ের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত অনুমতি দিলেন রাজেন্দ্র চৌধুরী। তারপর কবিরাজের ঔষধে জ্বরের প্রকোপ একটু কমতে একদিন প্রতাপ চৌধুরী তার মায়ের সাথে রওনা দিলেন লখনৌয়ের উদ্দেশ্যে।
অপূর্ব সুন্দর অতিথিশালাটি একেবারে গোমতী নদীর তীরে। এখানের হাওয়া বাতাস গায়ে লাগতেই আর মেনকার আন্তরিক সেবা শুশ্রূষা পেয়ে মাত্র 1 মাসের মধ্যেই প্রতাপ চৌধুরী ধীরে ধীরে শরীরে বল শক্তি ফিরে পেতে লাগলেন। স্থানীয় একজন কবিরাজ ঠিক করে দিয়েছেন জাহাঙ্গীর আলী খাঁ সাহেব। কবিরাজ মশাই নিয়মিত এসে প্রতাপ চৌধুরীকে দেখে যান। একদিন প্রতাপ চৌধুরীর মাকে ডেকে কবিরাজ বললেন, ছোটবাবুকে সম্পূর্ণ সুস্থ হতে হলে আরও অন্তত 5 মাস ছোটবাবুকে এখানেই থাকতে হবে। সেই শুনে খানিকটা হতাশ হয়ে পড়েন প্রতাপ চৌধুরীর মা। কৃষ্ণনগরে তার স্বামী ওদিকে একা পড়ে আছেন, তার খাওয়া দাওয়া দেখাশোনার কেউ নেই। স্ত্রীর কর্তব্য কি আর দাসী দিয়ে হয়? বড়ই দোটানায় পড়ে গিয়েছিলেন তিনি। অগত্যা তার করে অভিমন্যুর বাবা নায়েব মশাইকে ডেকে পাঠানো হয় লখনৌতে। উনি এসে জমিদার গিন্নিকে ফিরিয়ে নিয়ে যান কৃষ্ণনগরে। ছেলের দেখভালের দায়িত্ব মেনকার হাতে সঁপে দিয়ে পরম নিশ্চিন্তে বাড়ি ফিরে যান জমিদার গিন্নি। আরও 5 মাস লখনৌতে ছিলেন শ্রী প্রতাপ চৌধুরী। তখন তিনি অনেকটাই সুস্থ। মেনকার সেবা শুশ্রূষা, মেনকার সাহচর্য পেয়ে এই 5 মাসে অনেক বদলে গেলেন প্রতাপ চৌধুরী। কোন আশ্চর্য জাদু বলে তার মাত্রাতিরিক্ত সুরাপানের বদঅভ্যেস দূর করিয়ে দিয়েছে মেনকা। একটু একটু করে মেনকার প্রেমে কখন যে ডুবে গেছেন প্রতাপ চৌধুরী নিজেও সেটা টের পাননি। গোমতী নদীতে নৌকা বিহারে এক গোধূলি লগ্নে মেনকার হাত ধরে প্রেমের প্রস্তাব দেন হবু জমিদার প্রতাপ। অতীব সুন্দরী মেনকা সুপুরুষ শ্রী প্রতাপ চৌধুরীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি। সলজ্জ ভঙ্গিতে প্রতাপ চৌধুরীর আলিঙ্গনে ধরা দিয়ে নীরবে সম্মতি জানিয়েছিলেন সেদিন। আর তারই ফলস্বরূপ উমার আগমন এই সুন্দর পৃথিবীতে। অতিমাত্রায় বৈষয়িক এবং অতি বিচক্ষণ জমিদার শ্রী রাজেন্দ্র চৌধুরী বরাবরই সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছেন কৃষ্ণনগরের পার্শ্ববর্তী জমিদারদের সঙ্গে। আর সেই সম্পর্ক যদি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে ফেলা যায় তাহলে নিজের জমিদারির সীমানা যেমন সুরক্ষিত থাকবে তেমনি বজায় থাকবে শান্তি। এই ভাবনা থেকেই উনি সেই সময়কার প্রভাবশালী মালদহের জমিদারের একমাত্র কন্যা বিমলাকে নিজের শিশুপুত্র প্রতাপের জন্য আগেভাগে বাগদত্তা করে রাখেন। পুত্রের কঠিন ব্যাধি যক্ষা উপশমে লখনৌ যাত্রা এবং সেই সূত্রে মেনকার সাথে তার মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতার কথা ইতিমধ্যে পৌঁছে গেছে রাজেন্দ্র চৌধুরীর কানে তার অতি বিশ্বস্ত অনুচর নায়েব মশাইয়ের মাধ্যমে। একজন অবাঙালি নাচনেওয়ালি বাইজি সে কিনা জমিদার বাড়ি গৃহবধূ হবে? রাজেন্দ্র চৌধুরী জীবিত অবস্থায় এইসব অন্যায় আদিক্ষেতা কোনো মতেই বরদাস্ত করতে পারবেন না। তাছাড়া মালদহের জমিদার যেরকম প্রভাবশালী, ওনার সঙ্গে যদি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া না যায় তাহলে কৃষ্ণনগরের জমিদারির সুরক্ষা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা। রাজেন্দ্র কোনোদিন কথার খেলাপ করেন না। এক কথার মানুষ, তার জান যায় পর বচন না যায়। একমাত্র পুত্র প্রতাপের যদি শীঘ্র বিবাহ সুসম্পন্ন করে ফেলা যায় তাহলে নিজের প্রতিশ্রুতিও যেমন বজায় থাকে, আবার অপরদিকে মেনকাকেও দূরে ঠেলে ফেলে দেওয়া যায় পুত্র প্রতাপের কাছ থেকে। তাই এক ঢিলে 2 পাখি বধ করার বাসনায় পুত্র প্রতাপকে একদিন ভোরে তার পাঠালেন, সত্তর ফিরিয়া আইসো, জরুরি প্রয়োজন। শুধু এইটুকুই, বিশদে আর একটি শব্দ লিখলেন না। তার পাওয়া মাত্র ভিন রাজ্যে বসে পুত্র প্রতাপ চৌধুরীর নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মাকে তাহলে গুরুতর অসুস্থ? মাকে ভীষণ ভালোবাসেন উনি। আমি যদি দুশ্চিন্তা করি তাই কি মায়ের অসুস্থতার কথা গোপন রেখে বাবা শুধুমাত্র জরুরি প্রয়োজন কথাটা লিখলেন? লখনৌতে বসবাস 6 মাস পূর্ণ হতে আরও কিছুদিন বাকি। তখন তার পাওয়ার দিনই মেনকার কাছ থেকে বিদায় নিয়ে দুপুরে রেলগাড়িতে প্রতাপ চৌধুরী রওনা হয়ে গেলেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তখনও তিনি জানেন না কি অঘটন লেখা আছে তার কপালে। কৃষ্ণনগরে এসেই দেখেন তার নিজের বিয়ের তোড়জোড় চলছে। কাণ্ড দেখে হতবাক প্রতাপ, যার বিয়ে তার হুঁশ নেই, জমিদার মশাইয়ের ঘুম নেই। কোথায় মা অসুস্থ? মা তো দিব্যি আছেন। জমিদার গিন্নি বেচারি নিরুপায়। ছেলের যে মেনকার প্রতি ভালোবাসা জন্মেছে সেটা জেনেও, মেনকাকে তার নিজেরও ভালো লেগেছে সেটা মেনেও একমাত্র ছেলে প্রতাপের সপক্ষে কিছুই করতে পারেননি তিনি। রাজেন্দ্র চৌধুরীর কথাই শেষ কথা। স্ত্রীর মৃদু আপত্তিতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, যৌবনে ওরকম আপেক্ষিক মোহ অনেকেরই জীবনে আসে, তাতে বেশি গুরুত্ব দিতে নেই। তাছাড়া বিমলা কোন অংশে কম? সে সুন্দরী, বিদুষী, সুমিষ্ট, তার আচার আচরণ চৌধুরী পরিবারে গৃহবধূ হবার আদর্শ কন্যা। আমি মালদহের জমিদারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, পিছু হটার আর কোনো প্রশ্নই নেই। প্রতাপকে এটা ভালো করে বুঝিয়ে দিও।
অগত্যা অনিচ্ছা সত্ত্বেও পিতৃআজ্ঞা পালনে কোনো এক শুভ দিনে অচিরেই বিমলার সঙ্গে প্রতাপ চৌধুরীর শুভ বিবাহ সম্পন্ন হলো। ওদিকে মেনকার গর্ভে তখন শিশুকন্যা উমা বেড়ে উঠেছে একটু একটু করে, সে কথা অজানা নয় প্রতাপ চৌধুরীর। পত্রালাপে নিয়মিত যোগাযোগ রয়েছে মেনকার সঙ্গে। প্রতাপ চৌধুরীর বিবাহ নিয়ে মেনকার কোনোদিন কোনো অভিযোগ ছিল না, বরং তার গর্ব ছিল পিতৃআজ্ঞা রক্ষাকারী একজন আদর্শ পুরুষের সঙ্গে একদা তার ক্ষণিকের ভালোবাসা হয়েছিল। মেনকা তাতেই খুশি। সেই বীর পুরুষ তাকে একটি ফুটফুটে কন্যা সন্তান উপহার দিয়েছেন। আর কি চাই মেনকার? বাইজিদের তো এটাই জীবন, সংসার জীবন বলে তাদের কিছু থাকতে নেই। পরপুরুষের মনোরঞ্জন করাই তাদের একমাত্র কাজ। না, উমার জন্মের পর মেনকার কোনো পুরুষের সামনে পুরুষদের মনোরঞ্জনের জন্য নৃত্যকলা প্রদর্শন করেননি। জাহাঙ্গীর আলী খাঁ সাহেবের সহযোগিতায় একটি নাচের পাঠশালা খুলে নতুন নতুন শিক্ষার্থীদের নাচের মুদ্রা শেখাতে লাগলেন। নাম দিলেন সেই নৃত্য পাঠশালার ঘুঙরু। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2:30টায় আমি আপলোড করব। আপনাদের কেমন লাগছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।